আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 13 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগামী 15 মার্চ বরাক উপত্যকায় স্থানীয় ছুটি ঘোষণা। বাজারে আসছে 100 টাকা 200 টাকার নতুন নোট, ঘোষণা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। বিপজ্জনক রূপ নিয়েছে কাঠজোড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত। বুয়ালিপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ। দুর্লভপুরা সিংলা সেতুর কাজ শুরু। গোবিন্দনগরে তৈরি হলো যা চকচকে মডেল আবাসিক স্কুল, এমএসডিপির 30 কোটি। অযোধ্যায় হোলির জন্য পিছল জুম্মার নামাজের সময়, সিদ্ধান্ত কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতির। অজিত দুবালের সভাপতিত্বে দিল্লিতে হতে চলেছে জিইসির বৈঠক, আসছেন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। এবং সর্বশেষ খবরটি হলো রামকৃষ্ণনগরে পলিটেকনিক আইটিআই চালুর দাবি, বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চাইলেন সচেতন নাগরিকরা। এবারে শুনুন বিস্তারিত খবর। দোল উৎসবের জন্য 15 মার্চ বরাক উপত্যকায় স্থানীয় ছুটি ঘোষণা করেছেন জেলা কমিশনার। জেলা কমিশনারের নির্দেশে বলা হয়েছে এনআই এক মেনে এবছর হোলি অথবা দোল উৎসব উপলক্ষে 15 মার্চ বরাক উপত্যকার সব ধরনের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজস্ব বিভাগ, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে স্থানীয় ছুটি থাকবে। তবে এদিন ছুটি ঘোষণা করা হলেও জরুরিকালীন পরিষেবা সহ সব ধরনের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ প্রভৃতিতে কোনো প্রভাব পড়বে না। অপরদিকে 100 টাকা 200 টাকার নতুন নোট বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এ ব্যাপারটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে দেশের শীর্ষ ব্যাংক। শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন 100 এবং 200 টাকার নোট। দেশের শীর্ষ ব্যাংক জানিয়েছে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সইযুক্ত নতুন নোটগুলিকে শীঘ্রই বাজারে আনা হবে। নোটের ডিজাইন এবং আকারে কোনো পরিবর্তন হচ্ছে না। সকলেই নিশ্চয় ভাবছেন যে নতুন নোট প্রকাশের পর কি পুরনো 100 এবং 200 টাকার নোট বন্ধ হয়ে যাবে। রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়েছে বাজারে যে নোটগুলি চালু রয়েছে সেগুলি আগের মতোই বহাল থাকবে। নতুন 100 এবং 200 টাকার নোট আসায় পুরনো নোট কোনোভাবেই বাতিল বলে গণ্য হবে না। যে কোনো ব্যাংক বা এটিএম থেকেই নতুন নোটগুলি পাবেন গ্রাহকরা। অপরদিকে বিপজ্জনক রূপ নিয়েছে কাঠজোড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত। পঞ্চায়েত প্রতিনিধি থাকাকালীন অপরিষ্কার ড্রেন আজ আবর্জনায় ছয়লাভ। এই অবস্থায় কাঠজোড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত বিপজ্জনক রূপ নিয়েছে। অধিকাংশ ফুটপাতই মরণফাত। গত বছর 2 জন পথচারীর ড্রেনের বাঙ্গা স্ল্যাবে পা ফেসে গুরুতর জখম হয়েছে। কাটলজোড়া এবং রাঙ্গাবাদ জিপির ঘনবসতি এলাকায় ড্রেন কাম ফুটপাতের ভয়াবহ অবস্থা দেখে 2 জিপি সচিব পঞ্চায়েত প্রতিনিধি থাকাকালীন স্কিম দৌড়াননি, এমন অভিযোগ আজ কাটলজোড়া অঞ্চল জুড়ে পাওয়া যাচ্ছে। আবার উভয় সচিব বলছেন প্রতি এলাকায় গ্রুপ সদস্য ছিলেন, গ্রুপ সদস্য স্কিম নিয়ে মাথা ঘামাননি। বর্তমানে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি নেই, থাকাকালীনও এ নিয়ে সোচ্চার ছিলেন না। ভুক্তভোগী জনগণ সরব হলে ড্রেন সাফাই স্কিম অনুমোদন পেত। পঞ্চায়েত প্রতিনিধিরা জরুরি হিসেবে বর্ষার আগে ড্রেন কাম ফুটপাত এমজিএনরেগা স্কিম অনুমোদিত হলে সমাধান হবে বলে জিপি সচিব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে গত পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে সন্তুষ্ট নন জনগণ। প্রায় 1 দশক আগে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের প্রচেষ্টায় মাস্টার ড্রেন কাম ফুটপাত নির্মাণ কাজ হয়েছিল। ড্রেন কাম ফুটপাত নির্মাণের 1 বছর অতিবাহিত হলেও সাফাই সংস্কারে কিছু হয়নি। অথচ সাফাই ও সংস্কারের নামে স্কিম দূরিয়ে বরাদ্দ টাকার অধিকাংশ আত্মসাৎ হয় বলে এখন স্থানীয়রা অভিযোগ তুলছেন। এদিকে আসন্ন বর্ষার মরশুমে কাঠজোড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা সাফাই না হলে বর্ষণে নালার নোংরা আবর্জনা সড়কে এসে পৌঁছবে। ইতিমধ্যে খারাপ অবস্থা কাঠজোড়া মেন রোড ও বিইও কার্যালয়ের সামনের এলাকা। সেখানে সড়ক একটু নিচু থাকার ফলে ড্রেনের নোংরা জল শুকনো মরশুমে সড়কে আশ্রয় নেয়। অনুরূপ অবস্থা কাঠজোড়া, চৌরঙ্গি আর আমতলা লতাকান্দি রুটে। এসব সমস্যার সমাধানে জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অপরদিকে বুয়ালিপাড় জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত বুয়ালিপাড় গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় গরিব ও অসহায় মানুষকে বঞ্চিত করে এই প্রকল্পের সুবিধা ধনী পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। এই ইস্যুতে গোটা গ্রাম উত্তাল হয়ে উঠেছে এবং ক্ষুব্ধ জনগণ হাইলাকান্দি জেলা কমিশনার ও জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয় একাংশ জনগণের অভিযোগ, গ্রামবাসীর পক্ষ থেকে অনিয়মের বিষয়ে জানানো হলে অতিরিক্ত জেলা কমিশনার ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান রক্তিম বড়ুয়ার দৃষ্টি আকর্ষণ করা হয়। তারা জানান বুয়ালিপাড় জিপিতে মোট 250টি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে, কিন্তু প্রকৃত দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোকে বঞ্চিত করে তালিকায় ধনী পরিবারগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের পাকা ঘর রয়েছে।
এই অনিয়মের জন্য সরাসরি গ্রাম পঞ্চায়েত কমিটিকে দায়ী করছেন আন্দোলনকারীরা। তাদের আরো অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত সফটওয়্যারের সুবিধাভোগীদের নাম ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে এবং এর পেছনে গ্রাম পঞ্চায়েত সচিবের হাত রয়েছে। তাই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছে বঞ্চিত পরিবারগুলো। স্থানীয়রা জানান, বারবার এ ধরনের অনিয়মের শিকার হচ্ছেন তারা। বরাদ্দ এলেই ধনী ব্যক্তিরা সুবিধা পেয়ে যান আর গরিবরা বঞ্চিত হন। তাই এবার তারা আদালতে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বিধায়ক সুজামউদ্দিন লস্করের হস্তক্ষেপ দাবি করেছেন এবং বিধানসভার চলমান বাজেট অধিবেশনে বিষয়টি উত্থাপনের জন্য তার কাছে আবেদন জানিয়েছেন। অপরদিকে দুর্লভপুরা সিংলা সেতুর কাজ শুরু। দুর্লভপুরা রামকৃষ্ণনগর পূর্ত বিভাগীয় সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরুণোদয় দাস, ব্রিজ এক্সপার্ট আকবর খান ও সংশ্লিষ্ট ঠিকাদার বিনায়ক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে দুর্লভপুরা পূর্ত সাব ডিভিশনের বা আইবিতে বসে স্থানীয় জনগণের সঙ্গে এক সভা করেন। সভায় সংশ্লিষ্ট সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তার কাছে নির্দেশ এসেছে যে কোনোভাবে আগামী 2.5-3 মাসের মধ্যে দুর্লভপুরা সিংলা সেতুটির রিনোভেশনের কাজ শেষ করতে হবে, তা না হলে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর দুর্লভপুরা প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ এর সভাপতি অংশুমান পাল, স্থানীয় ঔষধ ব্যবসায়ী অশোক সেনগুপ্ত ও চেরাগীর শিবুদেব প্রমুখ। তারপর তাদের সঙ্গে নিয়ে তিনি দুর্লভপুরা কৃষ্ণনগর জিপি রোড সিংলা সেতুর উপর নির্মিত সাবওয়েটি খতিয়ে দেখেন এবং দুর্লভপুরাতে ভগ্নপ্রায় সিংলা সেতুটির উপর এবং নিচ থেকে ভালো করে খতিয়ে দেখেন। এরপর তিনি বলেন, সাবওয়েটি দিয়ে শুধুমাত্র পদযাত্রী, স্কুটার, মোটরসাইকেল, ঠেলা, অটোরিকশা এবং সাইকেল আরোহীরা যেতে পারবেন, অন্য কোনো বড় গাড়ি আসা যাওয়া করতে পারবে না। ব্রিজের উপরে থাকা ফল ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস আগামী দোল পূর্ণিমা পর্যন্ত সেতুটি না ভাঙার কথা দেন, কিন্তু আজ থেকে সেতুটি আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এরপর আগামী 16 মার্চ থেকে সেতুটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত, এই সেতুটি দুর্লভপুরা, নিবিয়া, চেরাগী ও বেটার বন্ধের লাইফলাইন। অপরদিকে গোবিন্দনগরে তৈরি হলো যা চকচকে মডেল আবাসিক স্কুল, এমএসডিপির 30 কোটি। এমএসডিপি প্রকল্পের অধীনে সোনাই গোবিন্দনগরে তৈরি হয়েছে একটি দৃষ্টিনন্দন আবাসিক স্কুল। 2020 সালের তৎকালীন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের হাত দিয়ে শিলান্যাস স্কুলটির 95% তৈরি হয়ে গেছে। নির্মাণ কাজ 100% শেষ। বাকি রয়েছে শুধু বৈদ্যুতিকীকরণ ও আসবাবপত্র সরবরাহ। এমএসডিপি প্রকল্পে মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণে বরাদ্দ হয় 30,42 লক্ষ টাকা। নির্মাণ কাজের বরাদ পায় গুয়াহাটি ভিত্তিক নির্মাণ সংস্থা ওম কনস্ট্রাকশনস। সম্প্রতি বিধানসভায় সোনার বিধায়ক করিমউদ্দিন বাবুইয়ার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী রনজ পেগু দাবি করেছিলেন, স্কুলটির 95.55% কাজ শেষ। বাকি কাজ শেষ করে শীঘ্রই স্কুলটির শিক্ষা বিভাগকে হস্তান্তর করার জন্য পূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর এ দাবির সত্যতা যাচাই করতে বুধবার গোবিন্দনগরের নির্মীয়মান স্কুলটিতে যান এই প্রতিবেদক। সোনাই শহরের প্রাণকেন্দ্র থেকে খুব বেশি হলে 3 কিলোমিটার দূরত্বে একটি টিলাভূমিতে তৈরি হয়েছে স্কুল। আনুমানিক 28 বিঘা জমি নিয়ে তৈরি স্কুলটির নিচ দিয়ে বয়ে চলেছে আমজুর নদী। শান্ত প্রাকৃতিক পরিবেশে বেশ কটি দৃষ্টিনন্দন ভবন রয়েছে স্কুল ক্যাম্পাসে। নির্মাণ সংস্থা ওম কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার পল্লব মুরা পুরো স্কুলটি ঘুরিয়ে দেখান এই প্রতিবেদককে। তিনি জানালেন 95.55% কাজ শেষ হয়েছে বলে। মন্ত্রীর দাবিতে অতিরঞ্জন কিছু নেই। পল্লবের দাবি, নির্মাণ কাজ 100% শেষ, শুধু শ্রেণীকক্ষ, হোস্টেল, অফিস ইত্যাদিতে আসবাবপত্র সরবরাহটাই বাকি। এছাড়া বৈদ্যুতিকীকরণের কাজও চলছে, তবে বৈদ্যুতিকীকরণের কাজে তার সংস্থা জড়িত নয়, অন্য একটি সংস্থা এই বরাত পেয়েছে এবং জোর গতিতে কাজ চালিয়ে যাচ্ছে তারাও। পল্লব জানালেন, পূর্ত বিভাগ যখন চাইবে তখনই তারা স্কুল সমঝে দিতে তৈরি। সম্ভবত শিক্ষামন্ত্রী রনজ পেগুর হাত দিয়ে দ্বারোদ্ঘাটন করা হবে স্কুলের, তাই হয়তো মন্ত্রীর সূচি পাওয়ার অপেক্ষায় রয়েছে বিভাগ। তবে তার কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব স্কুল ভবন সমঝে নিতে পূর্ত বিভাগকে অনুরোধ জানাচ্ছে বলে জানালেন পল্লব আরো জানালেন, স্কুলটিতে 14টি শ্রেণীকক্ষ, ছেলেদের একটি ছাত্রাবাস ও মেয়েদের একটি ছাত্রাবাস, শিক্ষক শিক্ষিকার জন্য 16টি কোয়ার্টার, তৃতীয় শ্রেণীর কর্মীদের জন্য 4টি কোয়ার্টার, চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য 6টি কোয়ার্টার তৈরি করেছেন তারা। এছাড়াও অধ্যক্ষের বাসভবন ও একটি অতিথিশালাও তৈরি করা হয়েছে। যে দুটো ছাত্রাবাস তৈরি করা হয়েছে এগুলোর একটি 100 সজ্জার। এছাড়াও স্কুলে রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, রয়েছে সায়েন্স ল্যাবরেটরি, বেশ বড় ছোট দুটো ডাইনিং হল। সবকটি ভবন এই প্রতিবেদককে ঘুরিয়ে দেখান প্রজেক্ট ম্যানেজার। এমএসডিপি প্রকল্পে 2014 সালে শিলান্যাস হওয়া বোয়ালি আইটিএ আজও বাস্তবতার মুখ দেখেনি। এতে এমএসডিপি প্রকল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়ে গিয়েছিল জনমনে।
এই নেতিবাচক ধারণা দূর করতে পারে গোবিন্দনগরের এই আবাসিক স্কুল। এবার স্বচ্ছতা বজায় রেখে যোগ্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার পালা। যা চকচকে দালানকোটার স্কুলে পড়াশোনাটাও যা চকচকে হওয়া চাই, তবেই বদলাবে এলাকার শৈক্ষিক পরিবেশ। সরকার এ ব্যাপারে কতটা আন্তরিক তা অবশ্য সময় বলবে। অপরদিকে অযোধ্যায় হোলির জন্য পিছল জুম্মার নামাজের সময়। সিদ্ধান্ত কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতির। নামাজের জন্য হোলি উৎসব 2 ঘন্টা বন্ধ রাখার আবেদন জানিয়েছেন বিহারের দারবাঙ্গার মেয়র। শুক্রবার দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব হোলি। সেই দিনই আবার আছে জুম্মার নামাজ। রমজান মাসে এই নামাজের জন্য দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত হোলির উৎসব বন্ধ রাখার আর্জি জানিয়েছেন দারবাঙ্গার মেয়র আজম আরা। তার এই মন্তব্য এবং আবেদন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই আবহে অযোধ্যাতে সম্প্রীতির বার্তা দিলেন মুসলিমরা। সেখানে হোলির জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে নামাজের সময়। অযোধ্যার সব মসজিদে হোলির দিনে নামাজের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অযোধ্যার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোহাম্মদ হানিফ জানিয়েছেন, শুক্রবার সেখানের সব মসজিদে নামাজ পড়া হবে দুপুর 2টার পরে। বুধবারই এ নিয়ে নির্দেশ দিয়েছেন তিনি। হোলি উদযাপনের সঙ্গে শুক্রবারের নামাজের সময়সূচি মিলে গিয়েছে। এখন চলছে রমজান মাস। এই মাসে দ্বিতীয় জুম্মার নামাজ পড়া নিয়ে মসজিদ কর্তৃপক্ষ আলোচনার পরে এই সিদ্ধান্ত নিয়েছে। হোলি উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিবাদ না হয়, সেই কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাবরি মসজিদ নিয়ে আদালতে মামলা করেছিলেন ইকবাল আনসারি। তিনিও জানিয়েছেন যে তারা রঙের উৎসবে সামিল হবেন। সবার সঙ্গে রং খেলার যে আনন্দ সেটা তারা উপভোগ করবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে অযোধ্যার জেলা শাসক চন্দ্র বিজয় সিং জানিয়েছেন, হোলিকে কেন্দ্র করে যাতে কোনো রকম উত্তেজনা বা অশান্তি সৃষ্টি না হয়, সেই জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। রমজান মাসে জুম্মার নামাজের সময় কেন পিছিয়ে দেওয়া হয়েছে তা জানিয়েছেন মোহাম্মদ হানিফ। তিনি জানিয়েছেন, জুম্মার নামাজ বিকাল 4:30 পর্যন্ত করা যাবে। সেই কারণে সেদিন সেখানকার সব মসজিদে দুপুর 2টার পরে নামাজ পড়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেউ যদি মুসলিম সম্প্রদায়ের কাউকে রং মাখিয়ে দেন, তাহলে তাকে হোলি মুবারক বলে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেও আবেদন করেছেন তিনি। অপরদিকে দুবালের সভাপতিত্বে দিল্লিতে হতে চলেছে জিইসির বৈঠক। আসছেন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানরা। দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স 2025। এই কনফারেন্সের সভাপতিত্ব করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা গিয়েছে, বিশ্বের একাধিক তাবর দেশের গোয়েন্দাদের দেখা যেতে পারে রাজধানীর এই কনফারেন্সে। থাকতে পারেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ড, কানাডার স্পাই চিফ ড্যানিয়েল রজার্স, ব্রিটেনের M16 চিফ রিচার্ড মুর। এই গ্লোবাল ইন্টেলিজেন্স কনফারেন্স এমন একটা সময় ডাকা হলো যখন চীন, রাশিয়া এবং ইরান নৌবাহিনীর যৌথ মহড়া চলছে। কনফারেন্স হবে আগামী 16 মার্চ। অজিত দোভালের সভাপতিত্বে এই কনফারেন্সে বিশেষ ফোকাসে থাকবে সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক অপরাধের মোকাবিলা করতে কিভাবে ইন্টেলিজেন্সকে কাজে লাগানো উচিত সেই বিষয়টি। অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড সহ তাবর দেশের গোয়েন্দা প্রধানরা উপস্থিত থাকবেন কনফারেন্সে। শেয়ার করবেন নিজেদের অভিজ্ঞতা এবং মতামত। ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়েছিলেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্টের পাশাপাশি সে দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠক হয়েছিল মোদীর। ব্লেয়ার হাউসে পৌঁছানোর পর হোয়াইট হাউসের শীর্ষপদস্থ আধিকারিকদের মধ্যে তুলসী গাবার্ডই প্রথম মোদীর সঙ্গে দেখা করেছিলেন। ভারতের শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার বিরক্তি প্রকাশ এবং পাকিস্তান ও আফগান নাগরিকদের সে দেশে প্রবেশাধিকার বন্ধের ইঙ্গিত প্রসঙ্গগুলি তুলসী গাবার্ডের সঙ্গে আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার বার্তা দিয়েছেন মার্ক কার্নে। জাস্টিন ট্রুডোর আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল কানাডার স্পাই চিফ ড্যানিয়েল রজার্সের দিল্লি সফর 2 দেশের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। অপরদিকে রামকৃষ্ণনগরে পলিটেকনিক ITI চালুর দাবি। বিধায়ক বিজয়ের হস্তক্ষেপ চাইলেন সচেতন নাগরিকরা। কথা ছিল, এবছর রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে উদ্বোধন হবে রামকৃষ্ণনগরের বহু প্রতীক্ষিত পলিটেকনিক এবং ITI। সেই সঙ্গে শুরু হবে ছাত্রভর্তি প্রক্রিয়া। স্বপ্ন পূরণ হবে কারিগরি শাখায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী শতাধিক পড়ুয়াদের। কিন্তু কার্যত এমনটা আর বাস্তবায়িত হলো না। এতে পড়ুয়াদের মনে ব্যাপক আঘাত লেগেছে বলে খবর রয়েছে। তবে শেষ পর্যায়ে আচমকা কেন চালু হলো না রামকৃষ্ণনগর সহ জেলার কারিগরি শাখার উচ্চশিক্ষার দরজা, এর কোনো কারণ জানা যায়নি। বলতে গেলে অনেক খোঁজ নিয়েও বিষয়টির সত্যতা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এ নিয়ে কোনো মন্তব্য করা থেকে সরে দাঁড়িয়েছেন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকার সচেতন নাগরিক মহল। যদিও একসময় রামকৃষ্ণনগরের ওই কারিগরি শাখার বাস্তবায়নের দাবিতে অনেক আন্দোলন করেছিলেন তখনকার যুব মোর্চা সহ বুদ্ধিজীবী মহল, যার কারণে বর্তমানে রামকৃষ্ণনগর সমজেলায় গড়ে উঠেছিল প্রতিষ্ঠান দুটি। দীর্ঘদিন অতিবাহিত হলেও সর্বশেষ প্রস্তাবিত স্থানে সুন্দর পরিকাঠামোগতভাবে গড়ে উঠেছে প্রতিষ্ঠান দুটি, আর নির্মাণ কাজ এখনো চলছে অত্যাধুনিক ধাঁচে। বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে রামকৃষ্ণনগর পলিটেকনিক এবং আইটিআই নাকি তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমিতে স্থানান্তরের রাজনীতি ডের হয়েছিল কংগ্রেস জমানায়। এমনকি রামকৃষ্ণনগরের কারিগরি শাখার প্রতিষ্ঠানগুলোর নামে নাকি কাজ শুরু হয়েছিল তৎকালীন করিমগঞ্জ বর্তমানে শ্রীভূমির লঙ্গাই রোডের আশপাশ কোথাও। বর্তমানেও নাকি সেই রেওয়াজই চলছে, যদিও এর সত্যতা সরকারিভাবে প্রমাণিত নয়, কেননা দায়িত্ব নিয়ে কেউ বিষয়টির খোলাসা করতে রাজি নন। এদিকে প্রশ্ন উঠেছে, পরিকাঠামোগতভাবে যখন সবকিছুই রামকৃষ্ণনগরে গড়ে তোলা হয়েছে তাহলে চালু করতে বাধা কোথায়? কেন এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে অনীহা রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? এর কোনো সদুত্তর নেই কারো কাছে। অন্যদিকে হাতের কাছে স্বপ্নের খরচে কারিগরি শাখায় উচ্চশিক্ষা নেওয়ার আশা নিয়ে নিরাশ হতে হচ্ছে আগ্রহী পড়ুয়াদের। অনেকের আবার বয়সটাও পেরিয়ে গেছে অপেক্ষার প্রহর গুনতে। এ অবস্থা যাতে বহু কাঙ্ক্ষিত কারিগরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দুটির দ্বারোদ্ঘাটন হয় এবং শুরু করা হয় ছাত্রভর্তি প্রক্রিয়া, তা নিয়ে তদবির করতে বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।